ইয়াসমিন, তুমি এখানে কি করো? আর এই ছেলে কে? আরে অভিজিৎ, তুমি এখানে? ইয়াসমিন, তুমি এই ছেলের সাথে কি করতেছো? তুমি এক্ষুনি আমার এটার জবাব দাও। আচ্ছা ভাই, আপনি কি বললেন? আপনি আসলে কে? তোর এত বড় সাহস, তুই আমারে জিজ্ঞেস করস আমি কে? দাঁড়া, তোরে আমি এক্ষুনি বুঝাইতাছি আমি কে। আমি ইয়াসমিনের বয়ফ্রেন্ড। আর তুই যদি জিন্দা বাঁচতে চাস তাইলে চুপচাপ এখান থেকে যা। কি বলতেছো তুমি? আমি তোমার গার্লফ্রেন্ড কবে হইলাম? না আমি তোমার প্রপোজ করছি, না তুমি আমার প্রপোজ করছো। তাহলে আমি তোমার গার্লফ্রেন্ড কেমনে হইলাম? আচ্ছা, যদি তুমি আমার কেউ না হয়ে থাকো তাহলে আমি কেনই বা তোমার ফ্যামিলির জন্য এত দামি দামি জিনিসপত্র নিয়ে যাইতাম? আর তুমি বা দিন রাত আমার সাথে এত কথা কেন বলতা? অভিজিৎ, ফালতু কথা বলো না। তুমি আমার নিয়ে তোমার মনে কি ভাবো এটা আমার কোনো যায় আসে না। তুমি আমার কাছে শুধু একটা ভালো বন্ধু ছিলা, বুঝতে পারছো? আচ্ছা, আমি বুঝতে পারছি হঠাৎ করে আমি কেন তোমার বন্ধু হয়ে গেলাম। শুধু এই ছেলের জন্য, তাই না? শালা, তোর এত বড় সাহস কিভাবে হয়? তুই আমার গার্লফ্রেন্ডের সাথে খাবার খাইতে আসছ? আমার মনে হইতেছে তোর মরণ ডান্সে। এরপর অভিজিৎ এটা বলেই প্রিমিসকে মারতে যায়, কিন্তু ঠিক সেই সময় ইয়াসমিন অভিজিতের গালে একটা থাপ্পড় দিয়ে দেয়। এইগুলা দেখে প্রিমিস একদম বিরক্ত হয়ে যায়। এইদিকে ভূমিকার অভিজিতের সাথে রেস্টুরেন্টের ভিতরে চলে আসার কথা ছিল, কিন্তু ভূমিকা চালাকি করে ওয়াশরুমে যাওয়ার কথা বলে লুকিয়ে পড়ে। প্রিমিস এমন সিচুয়েশনে পড়ে মনে মনে ভাবতে থাকে, আমার মনে হইতেছে আমার এইখান থেকে চলে যাওয়া উচিত। জানি না কি করতেছে এরা। প্রিমিস মনে মনে নিজেকে দোষী আর লজ্জাবোধ করছিল, তাই সে সেখান থেকে উঠে রেস্টুরেন্টের বাইরে চলে যায় এবং ইয়াসমিনও তার পিছনে পিছনে প্রিমিসের সামনে চলে আসে। প্রিমিস স্যার, প্লিজ আমাকে মাফ করবেন। আই এম এক্সট্রিমলি সরি। যা কিছু হইলো এর জন্য আমি মাফ চাই। জানি না এই অভিজিতের আজকে কি হইলো। সরি বলার কোনো দরকার নাই। আর এমনিতেও এখানে যা হইলো তোমার কোনো দোষ নাই। স্যার, এইটা সেই ছেলেটা যেটার কথা আমি আপনাকে বলেছিলাম। অনেকদিন ধরে ও আমার পিছন পিছন ঘুরতেছে। আর আজকে যা হইলো এটা অনেকবার হইছে। আমি অনেক বোঝানোর চেষ্টা করছি, কিন্তু ও আমার কোনো কথাই শুনে না। মাঝে মাঝে এত অ্যাগ্রেসিভ হয়ে যায়, একেবারে আমার উপর হামলা করতে আইসা পড়ে। আপনি তো দেখলেন আজকে। এইগুলা বলার পর ইয়াসমিন কান্নার অ্যাক্টিং শুরু করে দেয়। ইয়াসমিনকে এইভাবে কান্না করতে দেখে প্রিমিসেরও মন গলে যায়। প্রিমিস ইয়াসমিনের মায়া কান্না দেখে কিছুটা দুঃখ প্রকাশ করে। আরে ইয়াসমিন, প্লিজ, তোমার এখন কান্না করা উচিত না। আর আজকে যা হইলো এরপর আমার মনে হয় না ও তোমাকে আর ডিস্টার্ব করবে। প্রিমিসের কথা শুনে ইয়াসমিনের মনে হচ্ছিল যে সে যেই প্ল্যানে আগাচ্ছিল প্রিমিস সেই দিকেই যাচ্ছে। এরপর ইয়াসমিন প্রিমিসের হাত ধরে ফেলে। প্রিমিস ইয়াসমিনের দিকে তাকিয়ে কি যেন ভাবতে থাকে। আর ঠিক সেই সময় প্রিমিসের রাধিকার কথা মনে পড়ে যায়, আর সেই ইয়াসমিনের হাত ছেড়ে দিয়ে কোনো কথা না শুনেই সেখান থেকে চলে যায়। আর ঠিক তারপরই ভূমিকা সেখানে আসে। আরে ইয়াসমিন, কি হয়েছে? তুমি বাইরে কেন? আর প্রিমিস এভাবে চলে গেল কেন? আমি তো অভিজিৎরে যাওয়ার সময় ফোন দিলাম যে তুমি কই আছো, ইয়াসমিন তোমার জন্য ওয়েট করতেছে। তারপর অভিজিৎ আমাকে বললো যে তুমিও থাকো, কিন্তু আমি একটু পাশের শপিং মলে কেনাকাটা করতে গেছিলাম। ঠিক আছে ভূমিকা, এর জন্য থ্যাংক ইউ সো মাচ। আরে না, এখানে থ্যাংক ইউ বলার কি আছে? কোনো থ্যাংক ইউর দরকার নাই। আমি তো তোর বোনই লাগি, থ্যাংক ইউ দেওয়ার কি আছে? আর তোমার প্ল্যান তো ভালোই কাজ করতেছে মনে হচ্ছে। আমি অভিজিৎরে যখন বেরোইতে দেখলাম অনেক রাইগা ছিল। আমার মনে হয় জলদি তোমাকে বিয়ের জন্য প্রপোজাল দিবে। ইয়াসমিন মনে মনে ভাবছিল একটু আগেই অভিজিৎকে সে যেইভাবে থাপ্পড় দিল, তারপরেও অভিজিৎ তাকে বিয়ের জন্য প্রপোজাল দিবে। এটা ইয়াসমিনের জন্য একটা বড় জোক ছাড়া আর কিছুই না। ইয়াসমিন মনে মনে শুধু এখন প্রিমিসকে ফাঁসানোর চিন্তাই করছে। অভিজিতের কি হয় না হয় সেটা এখন তার দেখার বিষয় না। আমার কিছুদিন ধরে মনে হচ্ছিল আমরা ভুল করতেছি, কিন্তু এখন অভিজিতের যা অবস্থা দেখলাম মনে হচ্ছে খুব শীঘ্রই অনেক ক্লোজ হয়ে যাবা তোমরা। তখন সময় মতো প্রিমিসরে একটা লাথি মাইরা ছাইরা দিও। ভূমিকা, তুমি আজকে প্রিমিসকে লাথি মারার কথা বলতেছো না, কিন্তু যেদিন আমি প্রিমিসকে বিয়ে করব ওই দিন তুমি প্রিমিসের আসল পরিচয় জানতে পারবা আর আফসোস করবা। আমি ওই দিন দেখুম তুমি এখন প্রিমিসের দিকে যেভাবে তাকে আসো ওই দিন কেমনে তাকাও। এইদিকে প্রিমিস সেখান থেকে গিয়ে শুধু রাধিকার কথাই ভাবছে। সে মনে করছে যে রাধিকা হয়তো তার কেনা ফ্ল্যাটেই আছে বা তাদের কলেজের হোস্টেলে আছে, তাই সে তাড়াহুড়া করে তার কেনা ফ্ল্যাটে চলে যায় এবং সেখানে গিয়ে সে রাধিকাকে দেখতে পায় না। এরপর সেখান থেকে সে সোজা কলেজের হোস্টেলের উদ্দেশ্যে রওনা হয়। সেখানেও সে রাধিকাকে খুঁজতে থাকে, কিন্তু সে পায় না। ঠিক সেই সময় গার্লস হোস্টেলের সামনে সে চারুকে দেখতে পায়। এই চারু, তুমি কি রাধিকারে দেখছো কোথাও? তোমার এইখানে আসার সাহস কি দিছে? তুমি জানো না এটা গার্লস হোস্টেল?
তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাই। চারু দেখো, তুমি অযথা আমার টাইম নষ্ট করো না। আমি তোমার যেটা জিজ্ঞেস করতেছি আমাকে এটার সঠিক জবাব দাও। রাধিকা কই আছে তুমি কি দেখছো? ও রাধিকা, ওই পাগল মেয়েটা। তুমি আমারে কেন জিজ্ঞেস করতেছো? হয়তো গেছে এই দিক ওই দিক কোথাও, খাবার জোটে নাকি খুঁজতে। ফালতু কথা বইলো না, শুধু বলো আমাকে রাধিকা কোথায় আছে। মরতে গেছে হয়তো, তুমিও যাও। আমার কথা কানে যায় না? আমি ওর খবর রাখতে যাবো কেন? আমি কি ওর অ্যাসিস্ট্যান্ট নাকি যে আমি ওর খবর রাখতে যাবো? এরপর প্রিমিসকে সে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। সেটা দেখে আরো দুজন মেয়ে সেখানে এসে পড়ে, কিন্তু যখনই চারু সেখান থেকে চলে যাচ্ছিল, প্রিমিস তার চুল টান দিয়ে ধরে আর দুই গালে জোরে জোরে দুইটা থাপ্পড় দেয়। এবং ঠিক তখন চারু অনেকটা ভয় পেয়ে যায়। আমারে বলো রাধিকা কই আছে, নাইলে কিন্তু এর চেয়ে বেশি খারাপ হয়ে যাবে বলে দিলাম। রাধিকারে আমি আজকে দেখি নাই, ও আজকে সকাল থেকে কলেজে আসে নাই। কি? রাধিকা আজকেও কলেজে আসে নাই? প্রিমিস এই কথা শুনে তার কানকেও বিশ্বাস করতে পারে না। সে ভাবেনি রাধিকা এমন একটা স্টেপও নিতে পারে। রাধিকা কিভাবে কলেজ ছেড়ে চলে যেতে পারে এটা প্রিমিস মানতেই পারছে না। রাধিকা কি সত্যিই কলেজে নেই নাকি চারু তাকে মিথ্যা বানিয়ে বলছে? চারু তুমি সত্যিটা বলে দাও, রাধিকা কই আছে, নাইলে কিন্তু এটার ফল ভালো হবে না বলে দিলাম। তুমি জানো না আমি কি করতে পারি এখন। আমি সত্যি কইরা বলতাছি, রাধিকা কলেজ ছাইরা চলে গেছে। আজকে যখন ক্লাস করতেছিলাম স্যার বলল রাধিকা নাকি কলেজ ছেড়ে চলে গেছে। আর তোমার যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে তুমি বাকি স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করে দেখতে পারো। প্রিমিসের এমন রাগ দেখে চারু ভয় পেয়ে সব বলে দেয়। এরপর সে আরো দুইজন স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করে, তারাও বলে রাধিকা কলেজ ছেড়ে চলে গিয়েছে। প্রিমিস বিশ্বাসই করতে পারছে না যে রাধিকা কলেজ ছেড়ে চলে যাবে। রাধিকা ঢাকা শহরে তেমন কাউকে চিনেও না, তাহলে সে কোথায় গেল এমন চিন্তা প্রিমিসের মাথায় আসছিল। চারু শোনো, তুমি বলো আমাকে রাধিকা কখন গেছে এই কলেজ থেকে, আমাকে সত্যিটা বলো। আমি কালকে রাতে 2টা বাজে ওকে জামা কাপড় ভাঁজ করতে দেখছিলাম। আমি ভালো করে খেয়াল করি নাই, আমি ভাবছি হয়তো এমনি ঠিকঠাক করতেছে। আমি বুঝতে পারি নাই যে ও কলেজ ছেড়ে চলে যাবে। এরপর প্রিমিস সেখান থেকে চলে যায়। আর প্রিমিস গার্ল হোস্টেলে ঢুকেছে এটা নিয়েও অনেক ঝামেলা হয়। এইদিকে প্রিমিস সারা কলেজ অনেক ভালো করে খুঁজেও রাধিকার কোনো খোঁজ পায় না। তারপর সে ওই নদীর পাড়ে চলে যায় যেখানে তারা সবসময় দেখা করত। সেখানেও সে রাধিকাকে খুঁজে পায় না। ঠিক এইভাবে প্রতিদিন রাধিকার জন্য সে ওখানে অপেক্ষা করতে থাকে, কিন্তু রাধিকা আর আসে না। চলতে চলতে এমন 15 দিন পার হয়ে যায়, রাধিকার কোনো খোঁজ পায় না। প্রিমিস একদম মনমরা হয়ে যায় এবং তার কলেজের বন্ধুরাও তাকে জিজ্ঞেস করে, আরে প্রিমিস বল না তোর কি হইছে, এভাবে চুপচাপ সারাদিন বসে থাকোস কেন? তার বন্ধুরা তাকে জিজ্ঞেস করলেও তার কাছে তারা কোনো জবাব পায় না। তারা মনে করে যে কলেজ কমিটি যে 35 লক্ষ টাকার কথা বলেছে সেটা নিয়েই সে চিন্তিত। তার বন্ধুরা তাকে রেস্টুরেন্টে নিয়ে গেলেও সে খাবারও ঠিক মতো খায় না। আরে ভাই এখন তো একদম বেশি বেশি হয়ে যাচ্ছে, এখন তো কিছু না কিছু করতেই হবে ভাই। হ ভাই, আমারও মনে হইতাছে ওর যা অবস্থা এমনি থাকলে ও ডিপ্রেশনে পড়ে যাবে। ডিপ্রেশনে যাইবো কি, অলরেডি ডিপ্রেশনে চইলা গেছে। প্রিমিস ভাই শোন আমার কথা, আর কতদিন এইভাবে চলবে বল? আর কতদিন এইভাবে একটা রুমের মধ্যে চুপচাপ বসে থাকবি? এখন চুপচাপ ওঠ, উইঠা গোসল করে ফ্রেশ হয়ে কোথাও থেকে একটু ঘুরে টুরে আয়। প্রিমিস তার বন্ধুদের কথা শুনে ফ্রেশ হয়ে সেই নদীর কিনারে যেয়ে বেঞ্চে বসে থাকে অনেকক্ষণ। কিন্তু এরপর সে ভাবে এইভাবে আর বসে থাকবে কতদিন, আর রাধিকা যদি তার এই অবস্থা দেখে তাহলে সে আরো রেগে যাবে। এইটা ভেবে সে একটি দামি রেস্টুরেন্টের মধ্যে যায় এবং সেখানে গিয়েও সে রাধিকার কথা ভাবতে থাকে। হঠাৎ সেই সময় সেখানে একজন এসে হাজির হয়। কে সেই লোক আর কি হতে যাচ্ছে প্রিমিসের সাথে? প্রিমিস কি রাধিকাকে আর খুঁজে পাবে না? আর প্রিমিস কি রাধিকাকে ভুলতে পারবে কখনো? তা জানতে চাইলে দিবস গেমিং এর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন বাজিয়ে রাখেন।